নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি। মোদি ঝড়ে বিধ্বস্ত বিরোধীরা এখন খড়কুটো আঁকড়ে বাঁচার চেষ্টা করছে। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতেই বলি আপনাদের, রুদ্রবার্তা মানে আপনারা জানেন আনকাট কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে। আজকে রবিবার, হাতে নিশ্চয়ই সময় আছে, একটু ধৈর্য ধরে শুনবেন। মোদি ঝড় যেটা দেশ জুড়ে এখন উঠেছে, সেই ঝড়ে মোটামুটি বিধ্বস্ত হয়ে গেছে INDIA জোট। এমনিতেই আপনারা জানেন এই জোটটার মধ্যে এ ওর সঙ্গে আছে, ও ওর সঙ্গে নেই, এই ব্যাপারটা চলছে। এর মধ্যেই একমাত্র কংগ্রেসই পারবে বিজেপিকে হারাতে, এই স্লোগান তুলে দিয়েছে রাহুল গান্ধী। কাজে কংগ্রেসই আর কি শ্রেষ্ঠ, রাহুল গান্ধী হবে প্রধানমন্ত্রী, এরকম একটা বাতাবরণ তৈরি করে যখন INDIA, ভুল করে নামটা পুরো বলে ফেলছিলাম, কোনোদিন বলবেন না, কারণ এই নামটা পুরো নিলে আমরা অপমান করব আমার দেশকে। তো INDIA এই জোটটার ভেতরে একটা ফাটল হালকা করে ধরে গেছে, এবং সেই হালকা করে ধরে যাওয়া ফাটলটা আপনি এই রাজ্যেও খেয়াল করতে পারবেন। কারণ এই রাজ্যে CPM প্রথম থেকেই বলছে আমরা তৃণমূলের সঙ্গে সেটিংয়ে যাব না। দেখা যাক সেটিং ওপরে হবে নিচে হবে না, কোথায় কি হবে সেটা নিয়ে পরের কথা। তবে এই যে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রাহুল গান্ধীর নামটা প্রজেক্ট করে দেওয়া, মানে চেষ্টা করে কায়দা করে, ওদিকে আপের কেজরিওয়ালের মন ভেঙে যাওয়া, এইরকম যখন একটা তালে গলে অম্বলে সব কিছু চলছে, আবার এর মধ্যে নীতিশ কুমারও আছে কিন্তু চুপচাপ বসে গেছে, সব নিয়ে একটা পরিস্থিতি যখন জগাখিচুড়ি, সেই জগাখিচুড়ি এই বিরোধীদের আবার মোদির প্রতি যে বিশ্বাস, মোদির প্রতি যে ঝড় বা মোদির প্রতি যে আবেগ, সেই আবেগের ঝড় কিন্তু আরও বেশি তছনছ করে দিচ্ছে এই ঘোট বা জোটকে। কেন বলুন তো? আপনারা জানেন এই কিছুদিন আগেই চন্দ্রায়ন 3 সফল অভিযান, যেটা গোটা বিশ্বে ভারতবর্ষের একটা জায়গা করে দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে গতকাল যে নামকরণ করেছেন, সেই নামকরণের পরে গোটা দেশবাসীর কাছে মোদি যে একটা বিরাট জায়গায় চলে গেছেন, এই বিরাট জায়গায় পৌঁছে যাওয়াটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর হয়ে গেছে এদের কাছে। কারণ এতদিন পর্যন্ত এরা চেষ্টা করছিল বা চালাচ্ছিল যে করেই হোক মোদির বিরুদ্ধে বলতে হবে। আপনারা জানেন ক্যাগ রিপোর্টকে সামনে এনে বহু লোক বহুভাবে, এমনকি এই রাজ্যে অনেকেই বলে ফেলেছেন যে মোদির দুর্নাম হয়ে গেছে, দুর্নীতিতে ডুবে গেছে। এটা নিয়ে আমার আপনজন অনেকে ফোন করেছিলেন, কারণ কোনো একজন ইউটিউবার অনেকে এটা নিয়ে হাইলাইট করেছিলেন যে দুর্নীতির পাঁকে ডুবে গেছে এই সরকার, না খাউঙ্গা না খানে দুঙ্গা বলে নিজেরাই নাকি ক্যাগ রিপোর্টের ভিত্তিতে দুটো বড় বড় দুর্নীতির মধ্যে ফাঁসতে চলেছে এই বিজেপি সরকার। তো এইরকম করে নানাভাবে এই ক্যাগ রিপোর্টকে সামনে এনে দুর্নাম করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ক্যাগ রিপোর্টের সামনে আনার পরে কি কি দুর্নীতি হয়েছে এটা এখনো কিন্তু পরিষ্কার হয়নি। তবে হ্যাঁ, রুদ্রবার্তা যারা আপনজন আছেন তাদের জন্য আমি বলে রাখছি, এই ক্যাগ রিপোর্ট নিয়ে পূর্ণাঙ্গ একদম বিস্তারিত আলোচনা রুদ্রবার্তায় আপনি অবশ্যই পাবেন, কারণ পুরো বিষয়টার উপর স্টাডি করা হচ্ছে। হট করে পেলাম, হট করে বললাম, এটা রুদ্রবার্তায় বিশ্বাস করে না। কাজে রুদ্রবার্তায় আপনি এরকম কিছু পাবেন না, আমি পাবেন পুরো গুছিয়ে, কাজে অপেক্ষা করবেন। তো যেটা বলছিলাম, তো ক্যাগ রিপোর্টকে সামনে এনে মোদী সরকারকে বদনাম করার চেষ্টাটা বা অপচেষ্টাটা কোথাও যেন মাঠে হারিয়ে গেছে, কারণ সবাই মোটামুটি বুঝে গেছে যে এইটা কি বলেছে আর কি হয়েছে এটার মধ্যে ফারাক আছে। তো এই রকম জায়গায় যখন রয়েছে, মানে ছুতো পেলেই বদনাম করব, সেই জায়গায় দাঁড়িয়ে গোটা ভারতবাসী এমনই একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে দাঁড়িয়ে মোদি ঝড়টা কিন্তু কাজে লেগে গেছে। এবং মোদি ঝড় যেভাবে উঠছে, যেভাবে মানুষের মনের মধ্যে একটা আবেগ তৈরি হয়েছে, সেটা কিন্তু বলার অপেক্ষায় রাখে না যে আগামী দিনে কি হতে পারে। দেখুন, কর্ণাটকের আপনারা জানেন বেঙ্গালুরুতে কিন্তু এদের যে INDIA জোট আছে, এদের একটা সম্মেলন হয়েছিল, আপনারা জানেন। সেখানে বসে এই জোটটার নামকরণ হয়েছিল, মমতা ব্যানার্জি গেছিলেন, সীতারাম ইয়েচুরি গেছিলেন, অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস গিয়েছিল, এই সব মোটামুটি একসঙ্গে গিয়েছিল। এবং এই রাজ্যের নাকি ফরওয়ার্ড ব্লক, এই রাজ্যের যারা RSP, এদের নেতৃত্ব সবাই আছে, মানে এরা সবাই মিলে একত্রিত হয়েছে আর কি, 26টা দল। তো তারা বেঙ্গালুরুতে বসে করেছিল। সেই বেঙ্গালুরুতে যখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামলেন, তার যে অভ্যর্থনা, উষ্ণ অভ্যর্থনা, সেটা আপনি একবার দেখুন। जय जवान, जय जवान, जय विज्ञान।
जय विज्ञान। দেখলেন, এটা হচ্ছে বেঙ্গালুরু, যেখানে কর্ণাটকের গড়। এবার চিন্তা করুন, কর্ণাটকে যখন লোকসভার ইলেকশন হবে তখন এই ভোটটাই কিন্তু ঘুরবে, কারণ যে ভোটটা কর্ণাটকে বিধানসভাকে দেখিয়েছে, কংগ্রেসকে নিয়ে এসছে, সেই ভোটটা এবার লোকসভায় চেঞ্জ হবে। এটাই নিয়ম কিন্তু, কারণ কংগ্রেস হাজার চেষ্টা করে এই মোদির জনপ্রিয়তাকে আটকাতে পারবে না। তো বেঙ্গালুরুতে যখন এরকম অভ্যর্থনা পেলেন, তারপরে তিনি যখন গেলেন ইসরোতে গিয়ে যখন বললেন, বক্তব্য দিলেন, তখন তার যে আবেগ ঝরে পড়েছিল চোখ দিয়ে, তার আবেগ যা আমরা দেখেছি, সেটা বুঝিয়ে দেয় যে নরেন্দ্র মোদী কোথাও যেন নাটক করেন না, অর্থাৎ সবটাই তার ভিতর থেকে আসে। যেভাবে সংসদ ভবনে ঢোকার সময় প্রথমবার তিনি মাথা ছুঁয়েছিলেন, মানে মাথা ঠেকিয়েছিলেন মাটিতেই, সিঁড়িতে, ঠিক একইভাবে প্রতিটা ক্ষেত্রে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি কতটাই গর্বিত হন এবং গর্বে তার চোখে জল আসে। দেখুন, सबरी मेरी और मुसीबत आपकी। इतनी सवेरे सवेरे आप सभी को, और इतना और टाइम, लेकिन बस मन कर रहा था जाऊं आपको नमन करूं। आपको दिक्कत हुई होगी, लेकिन मैं भारत में आते ही जल्द से जल्द आपके दर्शन करना चाहता था। आप सबको सैल्यूट करना चाहता था। सैल्यूट आपके परिश्रम को, सैल्यूट आपके धैर्य को, सैल्यूट आपकी लगन को, सैल्यूट आपकी जीवटता को, सैल्यूट आपके जज्बे को। দেখলেন, এবার এই মানুষটাকে বদনাম করার জন্য নানা রকম চেষ্টা চলছে। মনে রাখবেন, বিভিন্ন টুইটার হ্যান্ডেলে মহুয়া মৈত্র থেকে শুরু করে সবাই মিলে একটা জিনিস প্রচার করার চেষ্টা চলছে যে এটা কে, এটা মোদি তো করেনি, এটা ইসরোর জন্য সাফল্য এসছে। আপনারা জানেন এই সাফল্যের জন্য, অর্থাৎ এই যে চন্দ্রয়ান 3 সাফল্যের জন্য, মানে মোদিজিকে অস্বীকার করা এত সহজ? মোদিজিকে আপনাকে স্বীকার করতেই হবে, কারণ চন্দ্রয়ান 2 এর ব্যর্থতার পরে যেভাবে তিনি বিজ্ঞানীর পিঠ চাপড়েছিলেন এবং তাদেরকে বুঝাচ্ছিলেন কোনো ব্যাপার নয়, আরও আগে লড়তে হবে, অর্থাৎ থামলে হবে না, লড়াই চালিয়ে যাও। এটা যদি কংগ্রেস সরকার হতো বা ইউপিএ খিচুড়ি সরকার যদি হতো, মানে যেটা এখন তৈরি করছে, এরা হলে এরা লবণাঙ্কা। ওই যে শোনেননি ইদ্রিস আলী বলেছেন এত টাকা খরচা করে কি হবে, এই মানসিকতা পোষণ করেন কিন্তু এরা। টাকা কোথাও খরচা করবেন না। আপনি দেখুন এই রাজ্যে ডেভেলপমেন্টের জন্য টাকা কোথায় কোথায় খরচা হয়, খেয়াল করে দেখবেন, খরচা খুব একটা বেশি হয় না। এই রাজ্যে বামপন্থীরা ডেভেলপ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলবে তারা তো কিছুই করেনি, কারণ গ্রাম বাংলার রাস্তা সব আমরা করেছি, যদিও এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা, তো সেখান থেকে করেছেন, তবুও এই কৃতিত্ব কিন্তু নিজেরা নিয়ে নেওয়ার চেষ্টা করেন। মানে আমরা উপকারে কিছু ডেভেলপমেন্টের জন্য কিছু করবো না, কিন্তু কাজে লাগাবো অন্য জায়গায়। যেরকমভাবে এই চন্দ্রযান 3 পৌঁছতে যত টাকা গেছে তার চেয়ে বেশি টাকা মনে পার্থ, অর্পিতা, মানিক ভট্টাচার্য এইসব দুর্নীতিতে টাকাটা মনে তুলে নিয়েছে এরা।
তো সেরকম জায়গায় থাকা ইদ্রিস আলী যখন বোঝায় যে চন্দ্রায়ন-3 না করলেই হতো, কেন টাকা খরচা হবে, মানে এরা চন্দ্রায়ন-3 করতেই দিত না। কাজে এটা যিনি করিয়েছেন, পিঠ চাপড়ে বলেছিলেন যে কোনো চিন্তা করতে হবে না, করো, তারপরে এই করা চন্দ্রায়ন-3, এটা মোদিজি ছিল বলেই হলো, যেটা গোটা বিশ্ব মানছে, গোটা দেশবাসী মানছে, কজন রাজনৈতিক নেতা না মানলে কিচ্ছু যায় আসে না। আপনারা জানেন চন্দ্রায়ন-3তে সফল হওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি রাকেশ রোশনকে নামিয়ে দিয়েছিলেন চাঁদে, এবং রাকেশ রোশন নামার পরে ঋত্বিক রোশন কি প্রতিক্রিয়া দিয়েছে সেটা আমরা জানি না, কিন্তু রাকেশ রোশনকে আমরা দেখলাম নামতে, মানে মমতা ব্যানার্জির কথা, তিনি তো ভুল বলতে পারেন না, কাজে রাকেশ রোশন মনে হয় ছিলেন। রাকেশ শর্মা এখন হয়তো অন্ধকারে চলে গেছেন, তিনি হাসছেন যে আমি তো মহাকাশযান গেছিলাম, কিন্তু রাকেশ রোশন কবে আবার আমাকে টপকে পৌঁছে গেল চাঁদে। আসলে এই সব কিছুই হয়েছিল একটাই কারণে, যে এই যে সফলতা, এটাকে মানতে পারছে না কেউ। রাহুল গান্ধীর কোনো বক্তব্য শুনেছেন? দেখবেন চুপ করে গেছে। মল্লিকার্জুন খড়গে চুপ। ওদিকে আরও এক কংগ্রেসী নেতা আর একটা রিপোর্ট তুলে দিয়েছেন, এবং তাকে নাকি অনেকে আবার সমর্থন করেছেন এই রাজ্যে। সেটা হচ্ছে আবার যে ইসরোর বিজ্ঞানীরা নাকি 6 মাস ধরে পয়সা পায় না। এটাও যে চূড়ান্ত মিথ্যা কথা ছিল সেটাও প্রমাণিত। অর্থাৎ যা বলার চেষ্টা করছে সবেতেই গিয়ে বিফল হয়ে যাচ্ছে, মানে যা ছুঁড়ছে তাই বিফল। ওই একটা কথা বলা যায় না যে সূর্যের দিকে তাকিয়ে আমি থুতু ছুঁড়ে দিলাম, দেখা গেল থুতুটা নিজের মুখে এসে পড়লো। এই গল্পটা এখন এখানে চলছে। অর্থাৎ এই গোটা দেশ জুড়ে বিরোধীরা যারা এই INDIA জোট তৈরি করেছে, তারা মোটামুটি ওই সূর্যের দিকে থুতু ছড়ার মতো ছুঁড়ে ফেলছে, মানে নিজেরাই তুলছে, নিজেরাই বদনাম হয়ে আবার ঘরে ঢুকে যাচ্ছে। এই পরিস্থিতি আছে। আপনি দেখবেন মহুয়া মৈত্র থেকে শুরু করে সবাই টুইট করছে একটাই জিনিস, যে না, এই সফলতা কোনোদিন আসে না, ব্যর্থতা হলে কিন্তু আসতো। মনে আছে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় সে বিখ্যাত উক্তি, কি চন্দ্রায়নে কেন ধাক্কা খেলে ওই রকম ধাক্কা আবারও খেতে হবে। ওই প্রতিবেদন এখন ভিডিও যদি চান আমি আবার দিয়ে দিতে পারতাম, কিন্তু বেকার দিয়ে সময় নষ্ট দিলাম না। তো এরকম ভিডিও প্রচুর রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন। তো এইসব দেখা আমাদের মোটামুটি বলে যে এরা চায়নি কিছু হোক। দেখুন পাকিস্তানে বসে থাকা পাকিস্তানের লোকেরা, সাধারণ মানুষ, তারা বলছে যে ভারতবর্ষ বিরাট কাজ করেছে, কিন্তু আমাদের ভারতবর্ষের এই সমস্ত ঘটে থাকা নেতারা একটাই জিনিস চেষ্টা করছেন, যেভাবেই হোক মোদী সরকারের নাম যেন কোথাও না আসে, মোদির নাম না হয়। কিন্তু চেষ্টা করলে কি হবে? এই যে নামকরণ হলো, কে করলো? মোদিজি। এটাই অন্য কোনো সরকার যদি থাকতো তাহলে নাম কি হতো? একদম তাদের পরিবারের কারো নাম নিয়ে হয়ে যেত। আপনি জানেন না, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, একদম উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, এতদিন পর্যন্ত কি ছিল বলুন তো? ইন্দিরা আবাস যোজনা। আজকে কি নাম আছে? প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই যে নামগুলো চেঞ্জ হয়ে গেছে, এগুলো দেখবেন প্রধানমন্ত্রী নামে আছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে, কালকে তো এই যে রাহুল গান্ধী, মানে 5 মাসের জন্য রাহুল গান্ধী, 5 মাসের জন্য মমতা ব্যানার্জি, 5 মাসের জন্য কেজরিওয়াল যদি হয়, তাহলে তারাও তো সেই প্রধানমন্ত্রী নামটার মধ্যেই থাকবে নাকি? 5 মাস ছাড়া যারা নাম চেঞ্জ করবে পারবে না তো। প্রধানমন্ত্রী আবাস যোজনা ফিক্সড হয়ে গেছে। এইরকম করে নামগুলো ফিক্সড করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নাম, অর্থাৎ তিনি নিজের নামের জন্য কিছু করেননি। আর এরা থাকলে নিজেদের নামই করে যেত। রাজীব পুরস্কার, নেহেরু পুরস্কার, অমুক পুরস্কার, তমুক পুরস্কার। আরে নাম কেন? আমাদের তো আফসোস হয় যে এখনো পর্যন্ত কেন নোটেতে, অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে, কেন শুধুমাত্র, আবার বললে আবারও আপনারা খারাপ ভাববেন আমাকে, মোহনদাস করমচাঁদ গান্ধীর কথাটা কেন থাকবে ছবিটা? কেন নেতাজি নয়? কেন চন্দ্রশেখর আজাদ নয়? কেন ভগৎ সিং নয়? কেন মাস্টারদা সূর্য সেন নয়? কেনই বা বিনয় বাদল দীনেশ নয়? কেনই বা চাপেকার নয়? কেনই বা অন্য কেউ নয়? হতে পারে তো অন্য কারোর নাম, কেন নয়? এই প্রশ্ন ঘুরপাক খায়। তবে এই যে ছবিটা রেখে দেওয়া, সবই কংগ্রেসের নীতি, কালচার। যাই হোক, আগামী দিনে যদি বিজেপি সরকারে আসে, আবার 2024-এ যদি আসবে, জানি বোঝা যাচ্ছে ঝড়েতে, তাহলে আমরা সবাই মিলে চেষ্টা করব, মাস পিটিশন করে সবাই মিলে জমা দিয়ে, যে এবার যেন নোটেতে মোহনদাস করমচাঁদ গান্ধীর ছবিটা চলে গিয়ে, যতই গুজরাটের প্রধানমন্ত্রী হোক, গুজরাটের লোক হোক, কিন্তু বাংলারও যেন কারোর নাম থাকে নোটেতে, এটা আমরা চেষ্টা করব সবাই মিলে। কি বলুন, ভালো হবে না? তো যাই হোক, যেটা বলছিলাম, মোটামুটি মোদির ঝড়ে এখন মোটামুটি আপনি বুঝতে পারলেন যে কীরকম জায়গায় পৌঁছে গেছে। রাকেশ রোশনকে পর্যন্ত চাঁদে নামিয়ে দেওয়া হয়েছিল। তো রাকেশ রোশন চাঁদে নামুক বা না নামুক, মোদিজিকে বদনাম করা যাচ্ছে না। আবার একটা ছোট্ট ইস্যু তোলা হয়েছে, সেটাকে নিয়ে বড় করা হচ্ছে, সেটা নিয়ে আমার প্রতিবেদন থাকবে, খেয়াল করবেন। সব কটার দিকে নজর রাখতে হবে। দেশের দিকে যদি নজর না রাখেন তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। কারণ আপনাকে বুঝতে হবে দেশের পরিপ্রেক্ষিতে আমরা যা কিছু করব দেশের জন্য, কারণ দেশ থাকলে আমরা থাকবো, আজ দেশ না থাকলে কেউ থাকবো না।
ভালো থাকুন। রুদ্রবার্তা মানে এরকমই কিছু কথা আনকাট। যদি মনে হয় আমি ঠিক বলেছি প্রতিবেদনে, তাহলে আরে কমেন্টস করে জানাবেন যে আমি ঠিক ছিলাম বা এই জায়গাটা আমি ভুল বলেছি। এইটা ভুল হতে পারে, দেখুন আমারও ভুল হতে পারে, আমি ভুল করতে পারি না। মুখ্যমন্ত্রী যদি রাকেশ শর্মার জায়গায় রাকেশ রোশনকে চাঁদে পাঠাতে পারেন, রুদ্রপ্রসাদ ব্যানার্জি একটা ভুল করতে পারে না? যদি ভুল করি জানিয়ে দেবেন কমেন্টস করে, আর যদি ঠিক করে থাকি মানে ঠিক বলেছি তাহলে জানাবেন। দেখুন রবিবার দিন সময় আছে, দেখেছেন, কমেন্টস করবেন, কমেন্টস না করে যাবেন না। যদি লাইকযোগ্য মনে হয় লাইক করবেন, যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় তাহলে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন, মানে ফেসবুক পেজে দেখছেন, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, কারণ এইরকমই প্রতিবেদন বারবার লাগাতার থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।